গতকাল থেকে কারোই ঠিকভাবে খাওয়া দাওয়া হয়নি এখনো অবধি। আজ হলুদ হওয়ার কথা ছিল, এটা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেরই জানা। আর কেন সেটা বন্ধ হয়ে গিয়েছে সেটাও কারো অজানা নয়। তো শরীরটা নিয়ে গা এলিয়ে দিয়ে মাত্রই আখিদয় বন্ধ করেছিল সুগা, তার মাঝেই জিমিন দরজায় কড়া নাড়ে। সুগা শুয়ে থেকে একবার দরজার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এসো। জিমিন ভেতরে এসে সুগাকে উদ্দেশ্য করে বলল, শরীর খুব ক্লান্ত। সুগা নিজের অবস্থা থেকেই প্রতি উত্তরে বলল, একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ঘুমান। কথাটা বলে জিমিন চলে যাওয়ার প্রস্তুতি নিতে সুগা বলে ওঠে, যেটা বলতে এসেছিস বলে যা। জিমিন সুগার দিকে তাকিয়ে একবার ঢোক গিলে বলল, কেউ তো খাবার খায়নি, মানে বাইরের যে অবস্থা এখন রান্না করাটা সম্ভব না। বলেছিলাম যে যদি কিছু খাবার বাহির থেকে, এটুকু বলতেই সুগা বলল, ওকে, অর্ডার করে দিচ্ছি এক্ষুনি। জিমিন দুদিকে মাথা দুলিয়ে আবার চলে যেতে নেয়। আসলে জিমিন একটু আনকমফোর্টেবল ফিল করছে সুগার সাথে কথা বলতে। রাতে তো চিন্তায় গ্রাস করেছিল সবকিছু, তাই এত কিছু খেয়াল ছিল না কারোই। পেছন থেকে সুগা ডেকে বলল, এখানে আস একটু। জিমিন সুগার কথা মতো সুগার একটু সামনে এসে দাঁড়িয়ে বলল, কিছু লাগবে? বস এখানে। নিজের পাশের জায়গাটাতে হাত দিয়ে দেখিয়ে ইশারা করলো, মাথা ব্যথা প্রচুর, টিপে দিবি? সুগার দুর্বল গলায় নিম্ন আওয়াজটা কখন থেকেই জিমিন খেয়াল করছে। হয়তো বড্ড বেশি ক্লান্ত উনি। কথাটা ভেবেই জিমিন সংকোচ ছাড়াই সুগার মাথায় হাত বাড়িয়ে দিল। সুগা ঠোঁটের কোণে হাসি লুকিয়ে শোয়া থেকে উঠতে উঠতে বলল, ওয়েট। পাশ থেকে ফোনটা নিয়ে সুগা জিমিনের কথা মতো খাবারের অর্ডার করে দিয়ে আবার সব জায়গায় ফোনটা রেখে জিমিনের দিকে তাকিয়ে বলল, তোর খুব খারাপ লাগছে? না, আপনি ঘুমান, আমি টিপে দিচ্ছি। লাগবে না, আমি তো এমনি বললাম তোকে এখানে আনার জন্য। কথাটা বলে সুগা দুষ্ট হাসলো। সুগার এমন কথায় জিমিন একটু হাসফাস করে চোখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে বলল, ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। জিমিনের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সুগা বলে উঠল, বোগামের সাথে তোর এত কিসের কথাবার্তা? সুগার কথাটা গায়ে ছছ করে উঠল, ঠিক কি বলতে চাচ্ছেন আপনি? শুনলাম ওটার সাথে ভবিষ্যৎ। ফালতু কথা বলবেন না বলে দিলাম, আমি যাচ্ছি এখান থেকে। কথা শেষ করে জিমিন জায়গা থেকে উঠে দাঁড়িয়ে সামনের দিকে হাঁটা ধরে। চেহারায় অসম্ভব বিরক্তিকর আভা প্রকাশ পাচ্ছে। সুগা পেছন থেকে বলে উঠল, এত ঢং করছিস যেন কিছু জানিস না, একদম নিষ্পাপ। যা যা, যেখানে ইচ্ছা যা। এখন তো অ্যাটিটিউড দেখাবি, জানি অনুভূতিগুলো বলে দিয়েছি না, তাই তো এখন বাপ মেয়ে মিলে এসব করবি। সুগার কথাগুলো শুনলো কিনা জানি না, কারণ সুগা এসব বলার মাঝেই জিমিন দরজা পেরোয়। খাবার নিয়ে উপরে গিয়ে আয়ুর মুখে খাবার তুলে দেয়। হালকা ভাবে একটু নাড়াতে পারে মুখাবয়ব। রাতের খাবার শেষে সবাই নিজের রুমে চলে গিয়েছে। এক প্রকার টেনশন নিয়েই বলা যায়। সারাদিন বিয়ের ব্যাপারটা মাথায় না থাকলেও রাতে জাঙ্কুককে বাহির থেকে আসতে দেখেই RM এর মস্তিষ্ক নাড়া দিয়ে উঠল। এই ছেলে সবসময় একদম যেন কিছুই হয়নি এমন ভাব নিয়ে থাকে, কিন্তু এই মুহূর্তে এসব কথা বাড়িয়েও লাভ নেই, তাই কিছু বললেন না। জাঙ্কুক উপরে উঠতে উঠতে বলল, আগামীকাল বিয়ের কথা আবার কেউ ভুলে না যায় যেন, এতে আমার বউয়ের অসম্মান হবে। বিয়ে ভেঙে গেলে লোকজনের মুখ থেকে কি কি শুনতে হবে সবার নিশ্চয়ই জানা আছে। জাঙ্কুকের কথাটা এই মুহূর্তে কেউ ফেলনা ভাবছে না, আসলে এই কথাটা সত্যি। এত সবের মাঝেও জিনিসটা তো খেয়ালই ছিল না, কিন্তু এই বিপদের মাঝে বিয়ের আমেজ কিভাবে তুলবে? এমন ভাবে বিয়ের দিন আসবে কেউ তো চায়নি। এমনিতেই পুলিশে কমপ্লেন করিয়ে রেখেছে। দিনের বেলা এসেছিল পুলিশ বাড়িতে, নানা কথা জিজ্ঞাসাবাদ করছিল, কিন্তু সবচেয়ে অবাক হয়েছিল পুলিশ একটা কথায়, পুরো বিয়ে বাড়িতে একটা ক্যামেরাও ছিল না। এটা নিয়ে বিয়ে মানেই হইচই, অথচ এত বড় বিয়ে বাড়িতে ক্যামেরা নেই। বিষয়টা সন্দেহের বিষয়ের মধ্যেই পড়ে। এইসব পরিস্থিতিতে বিয়ে জিনিসটা মোটেই মানানসই নয়। তবে না হয়েও উপায় কোথায়? এত মানুষদেরকে জানানো হয়ে গিয়েছে, করেই সব কিভাবে বন্ধ করে দেবে? সবার দৃষ্টি বুঝে সুগা বলল, চিন্তা করো না, এখন তো সবকিছু ঠিকই আছে, শুধু একটু মানিয়ে নিলেই হবে। আর ছোট মা তো এখন ঠিক আছে,
শুধু একটু অপেক্ষা। আর বাবা, তোমরা এসব নিয়ে চিন্তা করো না। কেন বা কারা বাড়ির ভেতরে এসে এমন করার সাহস দেখিয়েছে, তাদেরকে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। একটু সময়ের দরকার। এই সময়টাতে আয়ুর সাথেই ছিল উপরে। পুলিশরা তাদের কাজ করে যাচ্ছে, দেখবি ঠিক হয়ে যাবে সব। আর ওই মানুষগুলো শাস্তি পাবে ঠিক। আন্টির সাথে এমন কেন করলো মাথায় আসে না আমার। কি করেছে তাদের আন্টি? মন খারাপ করিস না, ওকে? কথাটা বলে তের হাত ধরে টেনে আবার ভেতরে নিয়ে যায় জিসু। মুখে হাসি তুলে তেকে বলে, তোর তো তাজা ফুল খুব পছন্দের। দেখেছিস ভাইয়া তোর প্রতিটা জিনিস কতটা প্রায়োরিটি দেয়। জাঙ্কুকের কথাটা শুনতেই মাথায় আসলো, সত্যি তো এসব তো উনি করেছেন। আমার তো এতক্ষণ খেয়ালই ছিল না। কিন্তু উনি কিভাবে জানেন আমার এগুলো পছন্দ? কি ভাবছিস? কিছু না, উন্মাদ লোকেরা যা ইচ্ছা তাই করতে পারে, এসব ভেবে লাভ নেই। তের কণ্ঠে অভিযোগ। এটা বুঝতে জিসুর ভুল হলো না। নিশ্চয়ই ভাইয়ার সাথে আবার ঝগড়া করেছে। ঝগড়া করেছিস আবার, নাকি ভাইয়া আবার বকেছে? তে উতলা গলায় বলে উঠল, জানিস কি করেছে ওই পাগল লোকটা? মাত্র একটু কথা না শোনার জন্য নিজের একটুকু বলতেই যেহব দরজায় আওয়াজ দিয়ে ভেতরে আসলো। বাবাকে দেখে চুপসে যায় তে। মা দেখো, তুমি এখন ছোট নেই, সবই বুঝো। আমরা কেউই ঠিকভাবে এখনো জাঙ্কুককে বুঝতে পারি না। তবুও তুমি তার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছো। আমরা নিষেধ করছি না। জীবনের এক কঠিন অধ্যায় পা দিতে চলেছ, বুঝে শুনে চলতে হবে তোমার। চাচা খুব ভালো মানুষ, শুধুমাত্র তার উপর ভরসা করে আছি। তবে জাঙ্কুকের যেরকম মন মানসিকতা, আমি তোমাকে বলতে চাই, যদি সত্যি তোমাকে ওই ছেলে পছন্দ করে থাকে, তবে তুমি চেষ্টা করো তাকে পরিবারের দিকে ফিরাতে। আমরাও চাই জাঙ্কুক একজন স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করুক, তার কথাবার্তার ধরন পরিবর্তন হোক। তাই তোমাকে আগেই এসব বলে দিতে এসেছি। আর যেহেতু তোমার হাজবেন্ডের খাতায় নাম দিচ্ছে, সেহেতু তুমিও তার কথায় অবাধ্য হবে না। তার যেসব অপছন্দ সেগুলোতে নিজেকে জড়িত করো না। বাবার কথা শুনে তে মাথা নত করে দুদিকে মাথা দুলিয়ে সম্মতি প্রকাশ করে। কোয়ো বারবার জাঙ্কুকের রুমে যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। জাঙ্কুকের রুমের দিকে বারবার উকি দিয়ে তাকাচ্ছে। সেদিন উপরে জাঙ্কুকের সাথে কথা বলতে গেলেও জাঙ্কুকের রুমে গিয়ে নক করে কথা বলার মতো সাহস করে উঠতে পারেনি। কোয়োর এরকম ফ্যাকাশে চেহারা দেখে জিমিন পাশ থেকে বলল, কিছু হয়েছে মা? কাই, আমার ছেলেটা কতদিন হয় দেখি না। কোয়ো কান্না গলার কথা শুনেই কলিজাটা ছ্যাদ করে ওঠে। সবকিছুর মধ্যে ভাইয়ের কথাটা ভুলেই গিয়েছিল জিমিন। আজ তো বিয়ে হচ্ছে, আজকেও তো ছেড়ে দিতে পারতো ভাইয়া। একটু জাঙ্কুকের রুমে যাবি? বল না আমার ছেলেটাকে ছেড়ে দিতে। আমি তো মা, আমার তো এমন করে আর সহ্য হচ্ছে না। দরজার সামনে থেকে সুগা বলে উঠল, আমি দেখছি জাঙ্কুক এবার বাড়াবাড়ি করছে। এতদিন আটকিয়ে রাখা ঠিক নয়। ফ্যামিলি বলতেও কিছু আছে, ওটা মেবি ওর মাথা থেকে চলে গিয়েছে। সুগার কথায় কোয়ো স্বস্তি পায়। সামনে এগিয়ে এসে সুগার হাত দুটো ধরে বলতে লাগলো, তুমি যথেষ্ট বুঝমান একজন ছেলে। কিছু করো, আমার ছেলেটাকে ওর হাত থেকে ছাড়িয়ে দাও প্লিজ। নিশ্চয়ই আমার ছেলেটার উপর অত্যাচার চালাচ্ছে। হ্যাঁ, আমি দেখছি, কিন্তু আমার মনে হয় জাঙ্কুক এতটাও কিছু করবে না, কারণ ও জানে কাই আমাদের পরিবারের একজন সদস্য, তাই না? কোয়ো কিভাবে বলবেন যে ছেলে বাবার বয়সী মানুষের গায়ে চাকু চালাতে ভাবে না একবার? সেই ছেলে মানুষ আটকিয়ে যে কিরকম শাস্তি দেবে ভাবতে পারা যায় না। দরজার আওয়াজ পেয়ে জাঙ্কুক কপাল কুঁচকে সেদিকে তাকায়, বোঝার চেষ্টা করে কে হতে পারে। তে এখন আসবে না সে শিওর, তবে তার রুমে এমন করে কে নক করবে? ভাবনার মাঝেই আবারও দরজার আওয়াজ পেতেই উঠে গিয়ে দরজা খুলে দেয় জাঙ্কুক। সুগাকে দেখেই কপাল কুঁচকে বলল, কি হয়েছে? আমার কাছে কারো প্রয়োজনে আসা মোটেও পছন্দ নয়, আসতে পারিস। কথাটা বলে জাঙ্কুক দরজা আটকিয়ে দিতে চায়, কিন্তু সুগা ঠিক জাঙ্কুকের হাতের পাশটায় হাত রেখে দরজা আটকানো থামিয়ে দিয়ে বলে, অনেক হয়েছে, এবার কাইকে ছেড়ে দে। ওর মা বাবা বোন সবাই এখন অনেক চিন্তা করছে। দেখ কাই কি করেছে আমি জানি না, তবে আন্দাজ করতে পারছি কিছুটা তের সাথে ছিল, তাই এমন করেছিস।
তাই না? দেখতে কিন্তু ওর কাছেই সুরক্ষিত ছিল। এই 3টা বছর ও চাইলেও হয়তো তেকে বিয়েও করতে পারতো। জোর বলতেই জাঙ্কুক সুগার কণ্ঠনালীতে ডান হাতে শক্ত করে শক্ত গলায় বলতে লাগলো, একদম মেরে দেব। সাহস হয় কি করে তোর তের ব্যাপারে এইসব কথা বলার? বিয়ে? কিসের বিয়ে? জোর করে বিয়ে করতো? তোর কি মনে হয় আমি বসে বসে বিয়েটা কিভাবে হয় সেটা দেখতাম, ধ্বংস করে দিতাম সবকিছু তার আগেই, বুঝলি? অস্তিত্ব মুছে দিতাম ওই দুটোর। এসব বাজে কথা কোথা থেকে মাথায় আসে তোদের? চুপচাপ জায়গা ছাড়। কথা শেষ করে গলা ছেড়ে দেয় জাঙ্কুক। গায়ের রং ফর্সা হওয়ার কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে লাল হয়ে যাওয়া অংশ। পাগল হয়ে গেছিস? ওহ ভাই, তুই কি কখনো চেঞ্জ হবি না? জাঙ্কুক সুগার কথায় পাত্তা না দিয়ে ভেতরে চলে গেল। আচ্ছা ওসব বলবো না, কাই ঠিক আছে তো ওটা বল অন্তত, খবরটা তো দিতে পারিস। শুনলে নিতে পারবি না। সুগা একবার ঢোক দিলে বলল, কি কি করেছিস? মেরে দিয়েছিস? জাঙ্কুক ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাটের ওপর বসে বাঁকা হেসে বলল, হাত পা শরীর থেকে আলাদা করে দিয়েছি, সাথে জিহ্বাতে সযত্নে ব্লেড বসিয়ে দিয়ে এসেছি। বিশ্বাস কর, জিহ্বা কিন্তু কেটে দেয়নি। যেই মুখ দিয়ে 3টা বছর মিথ্যে বলে তের সাথে কথা বলেছে, সেটার অবশ্যই শাস্তি পাওয়া উচিত, তাই না? সুগার গলা শুকিয়ে আসছে। সত্যি বলছি নাকি মিথ্যে, এই মুহূর্তে বিশ্বাস অবিশ্বাসের মাঝেই রয়েছে সুগা। কি বলছিস জাঙ্কুক? মাথা ঠিক আছে? জিয়ন জাঙ্কুক শুধু শুধু মিথ্যা বলে না। সুগার কাছে সবটা এখন গুলিয়ে যাচ্ছে। অনেক হিসাব মিলাতে ব্যস্ত সুগা। সামান্যতে যে কিনা এমন করতে পারে, যদি সেটা সত্যি হয় তবে তো ছোট মা, জায়গা ছেড়ে পরে হিসাব করিস, এখন ছাড়। সুগা যেন স্তব্ধ হয়ে আছে, মস্তিষ্ক কাজ করা বন্ধ হয়ে গিয়েছে। চুপচাপ জাঙ্কুকের রুমের সামনে থেকে চলে যায়। পাশ থেকে ফোনটা নিয়ে বারবার ডায়াল পেরে যাচ্ছে, আবার স্ক্রিনে ফিরে আসছে। সময়টা তখন হয়তো 11:30টার উপরে বাজবে। এক হাত বারবার মুঠোবন্দি করছে আর অন্যবার বৃদ্ধা আঙ্গুল দিয়ে বাকি 4টা আঙ্গুল ঘষে যাচ্ছে জাঙ্কুক। আবারও সময়ের দিকে চোখ রাখলো। প্রায় 12টার কাছাকাছি হয়ে গিয়েছে। চোখ জোড়া লাল হয়ে আসছে। হাত থেকে ফোনটা ছুঁড়ে মারে জাঙ্কুক। এই তৃষ্ণা, কাউকে দেখার তৃষ্ণা কিভাবে মেটাবে না দেখে? বুকের ভেতর যেন আগুন জ্বালিয়েছে এই মেয়ে। এখনো কেন বুঝছে না এই মেয়ে? একবার অন্তত এসে দেখা করতে পারতো, তাই না? একটুখানি দেখিয়েই তো আমার সারা রাত চলতো। কিন্তু এই মেয়ে বারবার ভুল করেই যাচ্ছে। আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এই মেয়ে বারবার। ওই মহিলাকে নিশ্চয়ই একেবারে মেরে ফেলা উচিত ছিল। অন্তত এই মুহূর্তে তার বুকে মাথা গুজে কাঁদতো, শুধুমাত্র তার বুকে। কথাটা ভাবতে জাঙ্কুকের অন্য চিন্তাধারা আবার দোলা দিয়ে বলতে লাগলো, একজন মাকে মেরে ফেলার চিন্তা কিভাবে করছিস? সেটাও নিজের সবচেয়ে আপন, যাকে হৃদয়ের গভীরে জায়গা দিয়েছিস, তার মাকে মেরে ফেলার কথা কিভাবে ভাবছিস? সঙ্গে সঙ্গে জাঙ্কুকের বিচলিত কণ্ঠে বলে উঠল, একদম না, আমি কাউকে মারতে পারি না কারণ ছাড়া। আমি শুধু তেকে চেয়েছি, আর কিছু চাইনি। ওর আমার মাঝে কোনো কিছু বাধা হতে পারবে না, নেভার। ওর সব কিছুতেই শুধু আমি থাকবো, শুধু মাত্র জাঙ্কুক, জীবন জাঙ্কুক থাকবে। ওই খুশি কিংবা দুঃখ সব কিছুতেই আমি থাকবো, আর কেউ নয়। ওর সব জায়গায় আমার অস্তিত্ব থাকবে, সেটা হোক দৃশ্যমান অথবা অদৃশ্যমান। কথা বলে বসা থেকে দাঁড়িয়ে যায়। গলার পাশে মোটা রক গুলো টান খাচ্ছে বারবার। রুম থেকে বেরিয়ে সোজা ঠিক সেই রুমটার সামনে গেল। যতটা রাগ নিয়ে গিয়েছে মুহূর্তেই সব উধাও। তবে কপাল কুঁচকে এখনো তাকিয়ে আছে। বিছানায় ঘুমিয়ে আছে তে। কি সুন্দর সেই মুখশ্রী। দরজা খোলা, লাইট অন রেখেই ঘুমিয়ে গিয়েছে। জাঙ্কুক ধীর পায়ে ভেতরে ঢুকে তের কাছে গিয়ে পা ঝুলিয়ে খাটের এক পাশে বসে মুখে হালকা শব্দে হেসে ডান হাতে তের মাথায় হাত রেখে বলল, এখনো রাগ করে আছো? ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। যদি গতকালের মতো রাগটা আমার উপর স্থির থাকে, আমাদের মাঝে অন্য কাউকে নিয়ে না আসো, তবে কালকের মতোই মৃত্যু পর্যন্ত ওভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে অপেক্ষা করতে থাকবো। কিন্তু তুমি এটা ঠিক করনি, নিজের রাগটা আমার উপর প্রাধান্য দিয়ে। কথাটা বলে জাঙ্কুক তের কপালে
সকালবেলা ঘুম থেকে উঠে নিজের বিয়ের কথা শুনে প্রচন্ড বিরক্ত হয় তে। এটা কোন ধরনের ইয়ার্কি? মায়ের এই অবস্থা রেখে সে কিভাবে বিয়ের পিড়িতে বসবেন? এটা কেমন ডিসিশন? আরেমকে মুখ ফুলিয়ে বলল, চাচা যান, বলেছিলাম কি এখন না হলে হয় না, মানে মানে বলতে চাচ্ছিলাম যে মায়ের এই অবস্থাতে কিভাবে। চিন্তা করো না মামুনি, আয়ু সুস্থ হয়ে যাবে দেখিও। আর দেখো লোকজন আসতে শুরু করে দিয়েছে, তাছাড়া এই মুহূর্তে এসে সবটা বন্ধ করা যায় না। কিন্তু চাচা, এটুকু বলতেই আরেম বলল, কোনো কিন্তু নয় মামুনি, এছাড়া কিছু করার নেই। আরেমের কথার উপর তে কিছু বলতে পারলো না। আরেম আর কিছু না বলে তের রুম ছাড়ে। সবকিছু বিরক্ত লাগছে। সকালবেলা ঘুমটা ভাঙিয়ে জিমিন কথাটা শোনায়, তার মধ্যেই আরেম এসে তেকে বুঝিয়েছে। আরেম চলে যাওয়ার পর মাথায় একটা কথাই আসছে, ওনাকে বললে নিশ্চয়ই উনি সবটা ঠিক করে দেবেন। কথাটা ভেবেই চট করে খাট থেকে নেমে রুম থেকে বেরোতেই অবাক হয় এত সবের মাঝেও বিয়ে বাড়ির ডেকোরেশন দেখে। পুরো বাড়ি কাঁচা সতেজ বেলি, রজনী, লাল গোলাপ, সাদা গোলাপ, সাদা ফুলের সৌরভে মোমো করছে। মুহূর্তেই তে যেন সব ভুলে একবার ফুলগুলো ছুঁয়ে দিতে চায়, তাই দু কদম সামনে গিয়ে রেলিং এর হোয়াইট পিঙ্ক রোজটায় হাত ছুঁয়ে দেয়। এখান থেকে ঠিক কোথায় ভেবেছিল হলুদ হবে, নাচ গান হবে, চারদিকে হই হুল্লোড় হবে, কিন্তু এসব তো কিছুই হলো না। কাপল হলুদ রঙের শাড়ি পাঞ্জাবি নিয়েছিল, ভেবেছিল হলুদে ওনাকে এসব পরিয়ে দুজনে কাপল ছবি তুলবে, স্মৃতিময় করবে সব কিছু, যার জন্য বিয়েটা করা। কিন্তু এখন এসব কোথা থেকে কোথায় গিয়েছে শুধুমাত্র ওই জানোয়ার লোকটার জন্য। কথাটা ভাবতেই তের দাঁত শক্ত হয়ে আসে। হাতের ফুলটাকে শক্ত করে মুঠোবদ্ধ করে ধরে সঙ্গে সঙ্গে কিছু পাপড়ি ঝরে যায়। আমার মায়ের সাথে এই অন্যায়টুকু যে করেছে তাকে কিছুতেই ছাড়বো না। ভাবনার মাঝেই পেছন থেকে যিশু বলে ওঠে, হেই কি ভাবছিস? তে হঠাৎ চমকে ঘুরে দাঁড়ায় যিশুর দিকে। কি হলো, এমন ভাবে ভয় পাচ্ছিস কেন? ও তুই কখন আসলি? তোর কি হয়েছে বলবি? কিছু হয়নি তো? আন্টির জন্য মন খারাপ করছিস? দেখ তে, যেটা হয়ে গেছে আর সেই সময়টা ফিরিয়ে আনা সম্ভব না। এভাবে থেকে লাভ নেই, বিয়েটা হোক, মুড ফ্রেশ রাখ। সময়টা ঠিক বিকেলের মধ্যে। তে আয়নার সামনে চুপ করে বসে আছে। দুজন পার্লারের মহিলা তেকে সাজিয়ে দিচ্ছে। হালকা পিঙ্ক কালারের লেহেঙ্গা শরীরে জড়িয়ে আছে। আজ বিয়ের দিনেও জাংকুক বেরিয়ে গেছে কাজের জন্য। বাড়ির সবটা দায়িত্ব ইউনোকে সামলাতে হচ্ছে একা। সবাইকে প্রোটেক্ট করার দায়িত্বটাও একাই এই মুহূর্তে ইউনোর উপর বলা যায়, কারণ ইতালির একজন প্রভাবশালী বিজনেসম্যান অথবা ন্যাশনাল সিক্রেট মাফিয়াও বলা যায়। জাংকুকের মতোই ক্যারেক্টার কিছুটা। নাম কার্তিক। দেশে এসেছে শুধুমাত্র জাংকুকের সব বিজনেস পরিবার ধ্বংস করার উদ্দেশ্যে। জাংকুকের সাথে বিজনেস ডিল নিয়ে কয়েক বছর আগে ঝামেলা হয়েছিল, সেখান থেকে শত্রুতা পিছু নিয়ে এই পর্যন্ত এসেছে। একমাত্র উদ্দেশ্য জিওন জাংকুকের অস্তিত্ব ছিন্ন ভিন্ন করে তবেই সে ক্ষান্ত হবে। সবাই এই মুহূর্তে ঠিক তের চারিদিকে ঘিরে আছে। সবার মুখে একটাই কথা, ওই ছেলের আজকের দিনটা তো এমন হেয়ালি করছে কেন? অথচ আকাশে রাত নেমেছে। প্রায় ঘন্টাখানিক হয়ে যাবে তে এভাবেই বসে আছে। নামজুন সুগা এই পর্যন্ত কয়েক হাজার কল দিয়েছে, এমনকি ইউনো আজ অসহ্য হয়েছে জাংকুকের কাছে, অথচ জাংকুকের হদিস পাওয়া যাচ্ছে না এখনো। সবার অঘোষিত কথায় তে হাজারটা অভিযোগ এঁকে দিয়েছে জাংকুকের উপর। এই পর্যন্ত এতগুলো কথা আর হজম করতে পারছে না তে। কিভাবে এতটা উদাসীন হতে পারলেন উনি, সেটাও আজকের এই দিনে? চোখের কোণে জল নামে তের, অথচ সে সবার সামনে কাঁদতে চাচ্ছে না। তবুও যেন মনের কথাগুলো শুনে নিয়ে চোখ জোড়া নিজ গতিতে থাকছে না। প্রবল বেগে নেমে আসছে অশ্রুধারা। লোকজনের গুঞ্জন কিছুতেই আর নিতে পারছে না তে। হঠাৎ করে উঠে দাঁড়িয়ে গেল সবার মাঝে। পাশ থেকে জিমিন আস্তে করে বলল, কি হয়েছে? একটু ধৈর্য ধর, ভাইয়া এখনই চলে আসবে। নামজুন তের দিকে তাকিয়ে কিছুই বলার মতো কথা পেলেন না। যে হোক নামজুনকে বলল, ভাইজান এসব কি হচ্ছে? আমার মেয়েটাকে যদি ওই ছেলে বিয়েই না করার ছিল, তবে কেন গতকাল বিয়ের কথাটা নিজেই বলেছিল? তুমি চিন্তা করো না, আমি দেখছি। কথাটা বলে জেহবকে আশ্বাস দিয়ে ফোনটা আবারও অন করে জাংকুকের নাম্বারটা ডায়াল করলো। তে জায়গা থেকে নেমে সবার মাঝ থেকে হাঁটা শুরু করলো। এতে যেন আরো বেশি মহিলাদের আওয়াজ ভেসে আসতে লাগলো। এক হাতে চোখের জল মুছে কারো কথায় কর্ণপাত না করে চলে যেতে লাগলো। আকস্মিক পেছন থেকে কেউ তের বাম হাতটি ধরে উল্টো করে ঘুরিয়ে আগের জায়গায় নিয়ে যেতে লাগলো। তে শব্দ করে লোকটির দিকে তাকিয়ে যেন আরো এক সমুদ্র অভিমানী গলায় বলতে লাগলো, ছাড়ুন বলছি, থাকবো না আমি
আপনার সাথে। আমি বিয়ে করব না, ছাড়ুন আমার হাত। জাংকুক কোনো কথা না বলে টেকেন টেনে নিয়ে গিয়ে আগের জায়গায় বসিয়ে কাজী সাহেবকে বলতে লাগলো, শুরু করুন। তে জাংকুকের হাত থেকে নিজের হাত ছাড়ানোর জন্য অন্য হাতে জাংকুকের হাত সরাতে ব্যস্ত হয়ে গেল, কিন্তু এত জোরে ধরেছে যে দুই হাত দিয়ে কোনো লাভ হচ্ছে না। বললাম তো আমাকে ছেড়ে দিন, আপনি আপনার কাছেই থাকুন, লাগবে না আমার এমন বিয়ে। জাংকুক তের দিকে এখনো একবারও চোখ রাখেনি। জাংকুক কর্কশ কণ্ঠে বলল, আর একটা কথা বলবি তো এখানেই পুঁতে দিব। চুপ থাকতে বলেছি তোকে। যা ইচ্ছে করুন, কিন্তু আপনাকে আমি বিয়ে করব না, যেতে দিন আমায়। জাংকুক বিরক্ত হয়ে কাজীকে আবারও বলল, কি বলেছি শোনেননি? স্যার, ম্যাডাম তো রাজি নয়, তাহলে কিভাবে বিয়ে হবে? বিয়ের জন্য তো দুজনকেই সম্মতি থাকতে হয়, কেউ একজন রাজি না হলে। এইটুকু বলতেই জাংকুক লোকটাকে ধমকিয়ে বলল, একদম পেঁচাল পারিস না, যেটা বললাম সেটা কর, নয়তো এখান থেকে ভালোভাবে ফিরতে পারবি না, বলে দিলাম। কথাটা বলে ইউনোর দিকে তাকায়। ইউনো কিছুটা ভয় পেয়ে কাজীকে বলল, আপনি যা করার জলদি করুন, নিজের ভালো চাইলে। লোকটা ভয় পেয়ে কেঁপে উঠে বিয়ের জন্য যা যা পড়তে হয় ওইসব পড়া শুরু করলো। দেখলেন কি বললো, আমি সম্মতি না দিলে বিয়ে হবে না। এখন কি করবেন আপনি? ছেড়ে দিন আমাকে, একদম জোর করবেন না বলে দিলাম। আমাকে মানুষদের দিয়ে কথা শুনিয়েছেন আপনি, আপনার সাথে আমার কথা নেই। কে কি বলেছে? জাংকুকের শক্ত কণ্ঠ। তের বুঝতে বাকি নেই লোকটা আবারও রেগে গিয়েছে, তাই নিজের নেকা কান্না বন্ধ করে বলল, কেউ কিছু বলেননি তো, আপনি দেরি করেছিলেন তাই আমি। তের কথা শেষ করতে না দিয়ে ইউনোর দিকে তাকিয়ে প্রশ্নটা আবারও প্রয়োগ করলো, আসলে স্যার কে কি বলবে, সবাই তো আত্মীয় স্বজন, এছাড়া তো কেউ নেই। ইউনোর কথায় জাংকুক কিছুটা শান্ত হয়। কাজী সাহেব এবার জাংকুকের দিকে ভীত দৃষ্টি দিয়ে বলল, আপনার কাবিনের ব্যাপারে কিছুই তো এখানে উল্লেখ নেই, কি বলবো? ওটা বাদ, ওটা আমি করে নিয়েছি, আসল কাজ করুন। এটাই তো আসল, স্যার। বলেছি না ওটা আমার একান্ত ব্যাপার, আমার কাছেই আছে, ওটা বাদে যা যা বাকি ওসব বলেন। জাংকুকের কথায় কাজী আবারও কেঁপে উঠলো। পাশ থেকে নামজন বলে ওঠে, এভাবে কেউ বিয়ে করে? আমি আমার জীবনে তোমার মতো বেহায়া ছেলে কখনো দেখিনি। আর কাবিন ছাড়া তুমি বিয়ে করতে চাচ্ছ? তোমার সম্পদের এতই দরকার যে? এইটুকু বলতে পাশ থেকে ইউনো বলে উঠলো, আপনারা ভুল বুঝছেন স্যারকে, স্যার আগেই এটা করিয়েছিলেন। স্যারের কাবিননামা আমার কাছে ছিল, দেখেছি আমি। তা কি ছিল কাবিন? সাক্ষী ছাড়া কাবিন কিভাবে গ্রহণযোগ্য? দেখা গেল পরবর্তীতে ওদের সম্পর্কটা ঝামেলা চলছে। বা এইটুকু বলতে ইউনো বলল, আপনি ভুল করছেন, স্যার অবুঝ নয়। স্যারের 1000 কোটি টাকার সম্পত্তির 50% আপনার মেয়ের নামে লেখা, আর সাথে যেটা সম্ভব নয় সেটাও স্যার জোর করে সেখানে লিখিয়েছেন, আপনার মেয়ের প্রাণ যত। এইটুকু বলতে জাংকুক ইউনোর দিকে ভয়ঙ্কর দৃষ্টি ফেলে বলল, কিছু বলতে বলেছি তোকে? উত্তর দিতে এখানে আনা হয়েছে তোকে? জাংকুকের কড়া গলায় কথায় ইউনো কেঁপে উঠে একদম চুপসে গিয়ে ঠোঁটের উপর আঙ্গুল ছোঁয়। ইউনোর কথা শুনে সবাই একটু অবাক হলেও কারোই যেন বিশ্বাস হলো না, তাই নামজন আবারও প্রশ্ন করলেন, বিষয়টা তোমাদের কাছে মজার মনে হচ্ছে? এটা মোটেও মজার বিষয় নয়, ঠিকভাবে বলো, কারো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। ইউনো আবারও বলে ওঠে, আমি মিথ্যে বলছি না স্যার। জাংকুক আবারও বিরক্তির চাহনি রাখে ইউনোর উপর। এবার একটু বেশি ভয় পেয়ে একদম পিছিয়ে যায় ইউনো। আর একটা কথাও যেন এটা নিয়ে না হয়। জাংকুকের শেষের কথায় আর কারো সাহস হলো না এটা নিয়ে কথা বাড়ানোর। কাজী সাহেবের দিকে আবারও তীক্ষ্ণ দৃষ্টি ফেলতেই লোকটা বলে উঠল, ম্যাডামকে বলুন কবুল বলতে। তে চট করে সোজা উত্তর দেয়, আমি এই লোকটাকে বিয়ে করব না, কিছুতেই না। পাশ থেকে জাংকুক তের দিকে তাকিয়ে বলল, মার চিনিস? দেখতে পরে যা ইচ্ছে বলিস, এখন এটা নেকামোর জায়গা না, চুপচাপ কথা শোন, নয়তো। বলবো না, বলবো না, সত্যি বলছি আমি আপনাকে বিয়ে। এইটুকু বলতেই নিজের হাতে ব্যথা অনুভব করে তে। ও শব্দ করে হাতের দিকে তাকায়। জাংকুক যেখানে শক্ত হাতে ধরে আছে সেখানটায় আরো জোরে চেপে ধরে বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমাঙ্গুলের নখ দিয়ে খামচে আছে। বারবার এই মেয়ে নিজের সীমা লঙ্ঘন করে নিজেই শাস্তিগুলো বাড়িয়ে নেয়। ভালোভাবে বলেছিলাম পরে নিজের রাগ মেটাবি, কথাটার কোনো গুরুত্বই রাখলো না এই মেয়ে। জাংকুক উপরের নিচের দাঁতগুলো একটাতে অন্যটা পিষে যাচ্ছে। কি করছেন, ব্যথা লাগছে আমার। তের কথার মানেটা উপস্থিত কেউ বুঝলো না, কারণ কারো চোখেই বিষয়টা পড়েনি। পাশ থেকে সুগা বলল, রাগ করেছিস, কিন্তু এখন কাজী সাহেবের কথা শোন, নয়তো পরে নিজেই আফসোস করবি। বলুন ম্যাডাম। তে জাংকুকের দিকে একবার তাকায়। জাংকুক কাজী সাহেবের হাতের ডায়েরিটার দিকে তাকিয়ে আছে। ঘাড়ের রগগুলো ভাসমান, পরনে সাদা রঙের কোট প্যান্ট। কিন্তু আজ এসবে তে মোটেও আকৃষ্ট হবার নয় এই লোকটার প্রতি। সবসময় নিজের কাজ আগে, করবো না বিয়ে, থাকবো না ওনার সাথে। কথাটা ভাবার সঙ্গে সঙ্গে জাংকুক আরো জোরে খামচে ধরতে তে গদগদ করে উচ্চ আওয়াজে বলে উঠল, কবুল 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 কবুল। ছাড়ুন এবার, লাগছে আমার। তের কবুল বলাটা সবাইকে আশ্চর্য
করে দিয়েছে, এভাবেও কেউ কবুল বলে, সেটাও এত লোকজনের সামনে, বিয়ের কোণে। জাংকুক ঠোঁটের কোণে হাসি লুকায়, এভাবে বললে কার না হাসি আসবে। অবশ্য এই মুহূর্তে জাংকুকের খুব জোরে হাসতে ইচ্ছে করছে, কিন্তু পাবলিক প্লেস, মোটেও হাসলে চলবে না বউয়ের জন্য। কাজী সাহেব জোর করে হাসি এনে বললেন, বাহ, এতক্ষণ তো বিয়ে করবে না বলে যাচ্ছিল, এখন একসাথেই 4 বার। এইটুকু বলতেই জাংকুক বলল, আর কিছু বাকি থাকলে বলুন, নয়তো যেতে পারেন। স্যার, আপনাকেও তো বলতে হবে, নয়তো। জাংকুক কপাল কুঁচকে ইউনোর দিকে তাকায়। ইউনো ভীত গলায় বলল, হ্যাঁ স্যার, দুজন কি বলতে হয়। জাংকুক মুখে বিরক্ত প্রকাশ করে বলল, ওকে, কবুল। চলবে এবার, শেষ হলে আসতে পারেন। স্যার, 3 বার বলতে হয়। জাংকুক ইউনোকে ধমক দিয়ে বলল, আমাকে কি জোকার মনে হয়? একবার নয় 3 বার কেন বলতে হবে? আমি কি মিথ্যা বলছি মনে হচ্ছে? কথাটা বলে তের হাত ধরে উঠে দাঁড়ায় জাংকুক।